Welcome. ভূত প্ল্যানেট। আজ আপনাদের জন্য থাকছে একটি ভিন্ন স্বাদের ভৌতিক গল্প, রাত্রি। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্প রচনায় গোগোল, লেখকের প্রকৃত নাম সুমন দত্ত। এই নবীন লেখকের অসামান্য অনেক গল্প প্রকাশিত আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে, বাংলা গল্পের বিভিন্ন অ্যাপ্লিকেশনে, এছাড়াও ওনার নিজস্ব ফেসবুক প্রোফাইলে। শুরু হচ্ছে আজকের গল্প, রাত্রি। দাদু, আমি না ওই গোলাপি মেয়েটাকেই বিয়ে করব, থাকবো। কথাটা ভেবেই মনে মনে হাসছিল গোগোল। কাল দোল, প্রতিবারের মতোই রঙে রঙে ভরে যাবে নর্থ কলকাতার এই পাড়াটা। সবাই একে অপরকে রং মাখাতে ব্যস্ত হয়ে উঠবে। চলবে পিচকিরি নিয়ে রঙের যুদ্ধ। ছাদ থেকে রাস্তার পথিকদের উদ্দেশ্যে উড়ে আসবে রং জল ভরা দুষ্টু কিশোর কিশোরীদের বেলুন। পাড়ায় গোপাল পুজোর প্যান্ডেলে ঢালাও করে তৈরি হবে ঠান্ডাই। প্যান্ডেলের মিউজিক বক্সে রং বরসে ভিগে চুনরওয়ালি রং বরসে চলবে, নাকি বলম পিচকারি যো তুনে মুঝে মারি চলবে, এই নিয়ে পাড়ার বড়দের সাথে তর্কে মেতে উঠবে টিনেজ কিশোর কিশোরীদের দল। ব্যাচেলার দেওররা বন্য বৌদিদের রং মাখানোর জন্য হামলে পড়বে। প্রতিবেশীদের বাড়িতে রং ছোড়ার জন্য সাপ সাপান্ত থেকে 14 গোষ্ঠী উদ্ধার, সব হবে। হয়তো এসবের মাঝেই কোনো কিশোর কোনো কিশোরীর আবার প্রেমে পড়বে, ঠিক যেমনটা হয়েছিল 18 বছর আগে। গোগোলের বয়স তখন 8 বছর। সেই সময়ই খুব ডানপিটে ছিল গোগোল। ওর ডানপিটেপনার জন্য কেউ কেউ ওকে বেঁড়ে বাঁকা বলতো, আবার কেউ কেউ টিপ্পনি কাটত, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল বলে। অবশ্য এসবে গোগোলের কিচ্ছু এসে যেত না। বন্ধু মহলেও খুব ফেমাস ছিল ওর এই ডানপিটে স্বভাবের জন্য। বাড়িতে বাবা মা দাদু দিদা ছোট মামা বড় মামিকে নিয়ে হই হই করা ফ্যামিলি ছিল গোগোলদের। তো সেই বছরই দোলের দিন গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বন্ধুদের নিয়ে পাশের পাড়ার বন্ধুদের রং মাখাতে গেছিল গোগোল। যদিও বাড়ি থেকে বেরোনোর আগেই ওর মা পই পই করে বারণ করেছিল পাড়ার বাইরে না বেরোতে, কিন্তু গোগোল ওসব শুনলে তো। পাশের পাড়াতে গিয়ে সব বন্ধুরা মিলে রং খেলায় মেতে ওঠে। গোগোল পুরো কালো আর বাদুড়ে রঙে তখন আবৃত। হঠাৎ দেখে পুরো গোলাপি রং মাখা একটা ওরই বয়সী মেয়ে ওর দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। মেয়েটাকে গোলাপি রঙে এত সুন্দর লাগছে যে গোগোল চোখই সরাতে পারছে না মেয়েটার মুখ থেকে। মেয়েটা ওর দিকে চেয়ে খিলখিল করে হাসতে হাসতে ওদের ফ্ল্যাটে ঢুকে না গেলে গোগোলের হয়তো ঘড়ি কাটতো না। মেয়েটা ঢুকে যেতেই গোগোল দৌড়ে সোজা বাড়ি। গোগোলকে হাঁপাতে দেখে ওর দাদু জিজ্ঞেস করেছিল, কি হলো দাদু ভাই,
হাঁপাচ্ছিস কেন? গোকুল তখনই বলে উঠেছিল, দাদু, আমি না ওই গোলাপি মেয়েটাকেই বিয়ে করব, থাকবো। এখন এটা মনে পড়তে খুব হাসি পেল গোকুলের। আবার একটা চাপা কষ্টও হচ্ছে। কাশ ছোটবেলাটা শেষ না হতো। ছোটবেলার সাথে সাথে সবাই যেন ছেড়ে চলে গেল গোকুলকে। প্রথমে ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হলো বড় মামের। তারপর ডেঙ্গু জ্বরে অকাল মৃত্যু ছোট মামার। দাদু দিদা অবশ্য বার্ধক্যজনিত কারণেই মারা যায়, কিন্তু এইসব ঘটে 2-3 বছরের মধ্যেই। তারপর একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় বড় মামার। আর সবশেষে 2 মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় গোকুলের মা বাবা। এই সব কটা মৃত্যুর পর পাড়ার কিছু কিছু লোক বলতো, ওই অপয়াটার জন্যই এত সুন্দর ফ্যামিলি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ছেলেটা নিজের লাইফও খেলো, বাকিদেরও খাচ্ছে। তাই তো মা বাবার মৃত্যুর পর গোকুল সেই যে বাড়ি ঢুকেছিল আর খুব দরকার না পড়লে বেরোয়নি। ছোটবেলা থেকেই ক্রিকেটে ইন্ডিয়া হারলে শুনতে হতো গোকুল খেলা দেখছে বলেই হেরেছে। ইস্টবেঙ্গল বা আর্জেন্টিনা হারলেও একই কথা শুনতে হতো। তখন অবশ্য গোকুল হেসেই উড়িয়ে দিত, কিন্তু ফ্যামিলির এক একজন করে মরার পেছনে যখন ওকে দোষারোপ করা হতো এই বলে যে গ্রহণের রাতে জন্মেছে এই ছেলে সবাইকে খাবে, তখন কিন্তু গোকুলের রাগে অপমানে মুখ চোখ লাল হয়ে যেত। মনে হতো এক একজনকে খুন করে দিতে। কিন্তু ছোটবেলা থেকেই ওর বাবা ওকে এই শিখিয়ে বড় করেছিল যে যাই হয়ে যাক, কারোর ক্ষতি যেন সে না করে। গোকুল সত্যি কোনোদিন কারোর ক্ষতি করেনি। গোকুল যে গ্রহণের দিন জন্মানো অপয়া, এটা রটানোর পেছনে অবশ্য 3 জনের হাত ছিল। যাক সেসব, আজ গোকুল ঠিক করেছে সন্ধেবেলায় প্ল্যান চেটে বসবে। ওর মা বাবা দাদু দিদা ছোট মামা বড় মাম এদের সবাইকে ডাকবে। কেউ না কেউ তো আসবে, কিন্তু ব্যাপারটা সাকসেস কতটা হবে সেই নিয়ে গোকুলের মনে খুব সন্দেহ আছে। কারণটা হলো একা প্ল্যান চেট করা যায় না বলেই ও শুনেছে, আর কাউকে ডাকতেও পারবে না ও। তাও ভাবলো ট্রাই তো করতে দোষ নেই। রাত তখন 12:15। সারা সন্ধ্যের বৃথা চেষ্টার পর ক্লান্ত গোকুল চেয়ারের মধ্যে ঘাড় পেছনের দিকে হেলিয়ে বসে। না, লাস্ট একটা ট্রাই করা যাক, এটাই ফেল হলে আর করবে না। উঠে বসলো গোকুল। শুরু হলো কনসেন্ট্রেশন। কিন্তু হঠাৎ একটা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। কেন যে জানালাটা খুলে বসেছিল এটা ভেবে বিরক্ত হয়ে উঠেই পড়ল গোকুল। রাত 1:45 বাজে। এবার খেয়ে শুতে হবে। গোকুলদের বাড়িটা ছিল পাড়ার মধ্যে একটা নির্জন জায়গায়। দোতলার ওপর ছাদওয়ালা উঁচু বাড়ি। পাশে একটাই বাড়ি ছিল, যেটা গোকুলদের বাড়ির মতোই দোতলা। কিন্তু গোকুল ছোট থেকে দেখে আসছে ওই বাড়িটা তালা ঝোলানো। শুনেছিল ওই বাড়িটা যাদের তারা সব বিদেশে চলে গেছে, আর বাড়িটা সেই থেকেই তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। কেউ কেউ ওটাকে বলতো ভূতের বাড়ি, কিন্তু বাবার শিক্ষায় বড় হয়ে ওঠা গোকুল ওসব মানত না। যাই হোক, পরদিন মানে দোলের দিন বিকেলে ফুরফুরে হাওয়া দিচ্ছিল। গোকুল ছাদে ওঠে হাওয়া খেতে। গোকুল চোখ বন্ধ করে হাওয়া খাচ্ছিল। ওর চুলগুলো উড়ছে অবিন্যস্তভাবে। হঠাৎ শুনতে পেল একটা মেয়েলি গলার গান। পাশের বাড়িটার ছাদের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে ছাদে ঘুরছে আর গান গাইছে, আর ওর হালকা গোলাপি রঙের ওড়নাটা হাওয়ার চোটে ওর মুখ ঢেকে দিচ্ছে। মেয়েটা ওড়নাটা মুখের সামনে দিয়ে সরিয়ে নিতেই গোকুল হাঁ হয়ে গেল। এত সুন্দর মুখ গোকুল আগে কখনো দেখেনি। মেয়েটা গোকুলের সাথে চোকাচোকি হতেই একটু মৃদু হাসল, কিন্তু গান থামালো না। আবার অন্যদিকে চেয়ে গেয়েই চলল সে। গোকুল কিছুতেই চোখ ফেরাতে পারছে না। গানের গলাটাও তো চূড়ান্ত, সুর যেন ভেসে যাচ্ছে আকাশে বাতাসে। মেয়েটা গেয়েই চলেছে।
গানটা শেষ হতেই গোগলের ঘোর কাটল। মেয়েটা তো এগিয়ে আসছে গোগলের ছাদের দিকে। এসে এক গাল মিষ্টি হেসে গোগলকে বলল, হাই, আমি রাত্রি। অ্যান্ড ইউ? গোগল তো ঢোক ফোক গিলে একসা। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর গানের গলা, সেরকমই স্মার্ট, আর হাসিটা যেন আউট অফ দ্য ওয়ার্ল্ড, আর নামটা যেন কেকের ওপর চেরি। গোগল একটু ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি গোগল। এই শুনে রাত্রি খিলখিল করে হেসে উঠল। গোগল হাসি দেখে ভাবছে নামটা মনে হয় হাস্যকর লাগলো মেয়েটার। ওর ডাকনাম নয়, ভালো নামটাই বলা উচিত ছিল। এই ভেবে গোগল বলতেই যাচ্ছিল, হঠাৎ মেয়েটাই বলে উঠল, তুমি সুন্দরী মেয়েদের সাথে আগে কোনোদিন কথা বলনি? বাই দ্য ওয়ে, তোমার নামটা তোমার মতোই কিউট। ব্যাস, ওই যে দুজনের কথা শুরু হলো, রাত 9টা যে কখন বেজে গেল খেয়ালই নেই দুজনের। কথা বলতে বলতে গোগলের মনে হচ্ছিল যেন ছোটবেলা ফিরে পেয়েছে ও। রাত্রি যেন ওর অনেক ছোটবেলার বন্ধু। আজ খুব ভালো লাগছে ওর। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে রাত্রির কথাই ভাবছিল গোগল। আবার শুনতে পেল সেই মিষ্টি গলার গান। জানালাটা খোলাই থাক, রাত্রি গান গাইছে। পহলা নশা পহলা খুমার, নয়া প্যার হ্যায় নয়া ইন্তজার। গোগল পরদিন সকালে চা খাচ্ছে আর ভাবছে রাত্রিকে আজ নিজের লাইফের সব বলবে। কিভাবে ছোটবেলা কেটেছে, কিভাবে সেই ছোটবেলার গোলাপি মেয়েটা মানে তিথির সাথে প্রেম হয়েছিল পরে, কিভাবে তিথি ওর জীবন থেকে গোগলকে সরিয়ে দিয়েছিল। উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাওয়াটা নাকি গোগলের মতো অপয়ার সাথে প্রেমের ফল এই বলে। তারপর কিভাবে গোগল নেশায় জড়িয়ে কেরিয়ার ছেড়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, সব বলবে আজ রাত্রিকে। কারণ রাত্রি কাল ওর নিজের ব্যাপারে বলেছে যে ওরা আমেরিকায় থাকে। রাত্রির জন্মও ওখানে, কিন্তু ও খালি কলকাতার এই পুরনো বাড়িটাই দেখতে চাইতো। তাই মাস্টার্স করার পর প্রায় জোর ঝগড়াঝাটি করেই অনেক কষ্টে পারমিশন আদায় করে নিজে একাই চলে এসেছে তোলের আগের দিন রাতে। এসব ভেবে ফ্রেশ হয়ে চা বানিয়ে খেয়ে গোগল রাত্রির বাড়িতে গেল। ওদের বাড়িতে দরজায় কয়েক ঘা মারতেই রাত্রি এসে দরজা খুলে দিয়ে সেই মিষ্টি হাসি হেসে বলল, আসো, তোমার কথাই ভাবছিলাম। আজ দুপুরে মনটা খুব ফুরফুরে লাগছে গোগলের। যাক, প্রায় সব কথাই বলেছে রাত্রিকে। আর রাত্রিও গোগলকে অপয়া না ভেবে বরং পাড়ার লোকেদের এরকম জঘন্য মানসিকতার নিন্দা করেছে। গোগল খেয়াল করছিল এই কথাগুলো শোনার সময় রাত্রির মুখে কষ্ট আর রাগ দুটোই ফুটে উঠছিল। একবার তো বলেই ফেলল, এসব মানুষদের বেঁচে থাকাই উচিত নয়। আজ সত্যিই গোগলের মনে হচ্ছে ফ্যামিলির পর ও এমন একজনকে পেয়েছে যে ওকে বোঝে। আবার ভয়ও লাগছে, যদি রাত্রিও ওকে ছেড়ে চলে যায়। না, উল্টোপাল্টা ভেবে লাভ নেই। বিকেল হয়ে এলো, রাত্রি ছাদে উঠবে। সেনাপতির বয়স 50-এর কাছাকাছি। ও বাড়িতে বউ, মেয়ে আর ছেলেকে নিয়ে থাকে। সেদিন রাতে দেখল মেয়েটার ধুম জ্বর উঠেছে। ডাক্তারবাবুকে ডাকতে যেতেই হবে। রাত 2টো বাজে। ডাক্তারবাবু আসতে চাইবেন কি না সন্দেহ, তবু যেতেই হবে ভেবে বেরিয়ে পড়ল সেনাপতি। ফাঁকা শুনশান রাস্তা, স্ট্রিট লাইটের আলো জ্বলছে, তাও কেমন একটা গা ছমছমে আজকের রাতটা। এটা ভাবতে ভাবতে এগোতেই একটা জিনিস দেখে ওর রোম খাড়া হয়ে গেল। সেনাপতি দেখছে স্ট্রিট লাইটগুলোকে যখন ক্রস করছে তখন ওর সামনে যে ওর ছায়াটা পড়েছে সেটা ওর ছায়া নয়, একটা নারীর ছায়া। পিঠ অবধি লম্বা চুল সেই ছায়াটার। সেনাপতির গাল ঘাম ছুটে গেল সেটা দেখে। দৌড়তে শুরু করলো, কিন্তু দৌড়তে দৌড়তে দেখলো ছায়াটা কিন্তু
সেই নারীরই রয়ে গেছে। বোধ বুদ্ধি হারিয়ে আলো থেকে অন্ধকারের দিকে ছুটল সেনাপতি, যাতে আর ছায়াটা দেখা না যায়। সামনে একটা অন্ধকার গলি পেয়ে ঢুকে পড়ল। গলিটা একটু গিয়েই ডেড এন্ড হয়ে যাচ্ছে। সেনাপতি রাস্তা না পেয়ে যেই ব্যাক করতে যাবে, গলিটা থেকে বেরোবার জন্য ঘুরে দেখে এক নারী মূর্তি গলি আটকে দাঁড়িয়ে, পরনে ফিনফিনে একটা হাত কাটা ম্যাক্সি, খোলা এলো চুল। সেনাপতি ভয়ে কাঠ হয়ে গিয়ে জিজ্ঞেস করল, কে কে ওখানে? একটা খিলখিল করে তীক্ষ্ণ কানের পর্দা ফাটানো হাসি হেসে বলল, আমি অমানিসা। বলেই গগনভেদী চিৎকার করে উঠে ঝড়ের বেগে সেনাপতির দিকে এগিয়ে এলো সে। পরদিন পাড়াময় হইচই। পুলিশ এসেছে। সেনাপতির লাশ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে সেনাপতির দু চোখ ঠিকরে বেরিয়ে আছে, জিভটা ঝুলে এসেছে থুতনি অবধি, আর মুখটা অস্বাভাবিক রকম বেঁকে গেছে। পোস্টমর্টেমে কি রিপোর্ট আসে সেই নিয়েই আলোচনা সবার। কেউ কেউ লাশ দেখতে এসে ভয়ে সিঁটিয়ে গেছে। এমনকি পাড়ার ব্রাহ্মণ ভানুর মা ভানুকে সেদিন কিছুতেই গঙ্গায় স্নান করতে যেতে দেবে না বলে প্রায় কাঁদো কাঁদো অবস্থা। ভিড়ের মধ্যে দিয়ে গোগল এসব দেখছিল। তারপর বাড়ি ফিরতে ভাবছিল, রাত্রিকে কি এসব বলা ঠিক হবে? একা থাকে, যদি ভয় পায়। সকালে একটা কোথায় কাজ আছে বলে বেরিয়েছে রাত্রি, বলে গেছে দুপুরের মধ্যেই ফিরে আসবে। ভানু ধুতিটা পাড়ে খুলে রেখে আন্ডারওয়্যার পরে পৈতেটা ঘষতে ঘষতে গঙ্গায় নামছে। মায়ের বারণ শুনলে আজ আর পুজো করতে হতো না। এসব ব্যাপারে খুব পিটপিটে ভানু। এই সময় গঙ্গায় জোয়ার আসে, জল পরিষ্কার থাকে। ভানু কোমর জলে দাঁড়িয়ে পৈতেটা ধুতে ধুতে হঠাৎ টের পেল ওর ঘাড়ের কাছে একটা উষ্ণ নিঃশ্বাস। কেউ যেন ভানু ঠিক পিছনেই দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে ঘুরে দেখল, না তো, পেছনে তো কেউ নেই। ও ভাবল সকালে ওই ঘটনাটার রেশে মনের ভুল হচ্ছে। দিনের বেলা ঘাটে লোকে লোক। ভানু মনের ভুল ভেবে সাবান মাখতে শুরু করলো। হঠাৎ ভানু শুনল একদম ওর কানের কাছে একটা নারীর কণ্ঠস্বর, চলে আয়। ভানু পেছন ঘুরতে না ঘুরতেই কেউ ওর পা ধরে দিল একটা। পাড়ে দাঁড়ানো সবাই হৈ হৈ করে উঠল, ডুবে যাচ্ছে ছেলেটা, ধর ধর। আর ধরে কে? ততক্ষণে ভানুকে টেনে পাড় থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। তারপর ওখানে উপস্থিত লোকেরা যা দেখল তাতে ওদের হাড় হিম হয়ে গেল। দেখল যে একটা মেয়ের হাত পাড় থেকে একটু দূরে যেখানে ভানু তলিয়ে গেছিল সেখানে ভেসে উঠেই ডুবে গেল দুটো আঙুল দেখিয়ে। গোগল কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল। দরজা খুলে দেখে রাত্রি একটা বড় কেকের প্যাকেট নিয়ে সেই মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে। গোগল রাত্রিকে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, হঠাৎ কেক আনার কারণ? রাত্রি বলল, আজ আমার জন্মদিন গোগল, কেক কাটবে না? গোগল লজ্জায় পড়ে গেল। সত্যি এত কথার মধ্যে জন্মদিনটাই জিজ্ঞেস করা হয়নি। গোগল বলল, বলো তোমার কি উপহার চাই? রাত্রি বলল, যা চাইবো দেবে। গোগল বলল, আমার সবটুকু দিয়ে যা দিতে পারবো সেটাই দেব। রাত্রি বলল, আমার শুধু তোমাকে চাই। ঘরটা যেন পিন ড্রপ সাইলেন্স হয়ে গেল 5 মিনিটের জন্য। গোগলের চোখ ছলছল করছে দেখে রাত্রি গোগলকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কিছু বলার আছে, তবে সেটা রাত্রে কেক কাটার পরই বলবো। আমি এখন বাড়ি যাই, কেমন?
ঠিক 8টার সময় আসবো আমি। তুমি কেকটা রেখো, খেয়ে ফেলো না কিন্তু। বলে হাসতে হাসতে উঠে দাঁড়ালো রাত্রি। গোগল বলল, তাড়াতাড়ি এসো। কৈলাস রোজ অফিস করে রেললাইন ধরে বাড়ি ফেরে সন্ধে 7টা নাগাদ। ওটা শর্টকাট হয়, তবে কোনো বাজে কিছু হয় না সামনেই আরপিএফরা থাকায়। সেদিনও ফিরছিল কৈলাস, হঠাৎ দেখে রেল লাইনের ওপর একটা মেয়ে 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে। সামনে আসতে বুঝতে পারে মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ও জিজ্ঞেস করে, আপনি এরকম জায়গায় এই সময় কাঁদছেন কেন আপনি? মেয়েটা মুখ না তুলেই বলে, আমি অপয়া। শুনে কৈলাস হো হো করে হেসে ওঠে আর বলে, কে বলেছে তোমাকে এসব? কার জন্য অপয়া তুমি? মেয়েটার ঘাটটা স্যাট করে 180 ডিগ্রি ঘুরে যায় কৈলাসের দিকে। দু চোখ দিয়ে রক্ত পড়ছে। বলে ওঠে, আমি আপনার জন্য অপয়া। বলে দিক বিদিক কাঁপানো পৈশাচিক হাসি হেসে ওঠে। কৈলাস নিজের শরীরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যায় রেল লাইনে। মেয়েটা বিদ্যুতের বেগে কৈলাসের বুকের উপর উঠে বসে। দূর থেকে ট্রেনের আওয়াজ আসছে, ক্রমশ এগিয়ে আসছে আওয়াজটা। ঠিক সন্ধে 8টার সময় এসে হাজির রাত্রি। আজ দারুণ লাগছে রাত্রিকে। রাত্রি কেক কাটে ফুঁ দিয়ে মোমবাতি নেভানোর পর। প্রথম টুকরোটা গোগলকে খাইয়ে দেয়। গোগল এই প্রথম রাত্রির ছোঁয়া পেল ওর ঠোঁটে। এবার রাত্রি বলে, একটা সত্যি কথা তোমাকে বলতে চাই আজ। জানার পর আমায় ভুল বুঝো না। আমি তোমাকে সত্যি খুব খুব ভালোবাসি। গোগল বলে, তুমি নিশ্চিন্তে বলো, যাই বলবে সেটা শোনার পরও আমি তোমাকে এতটাই ভালোবাসবো। রাত্রি বলে, আজ থেকে 25 বছর আগে আমার বাবা মা আমাকে আর ভাইকে নিয়ে আমেরিকা চলে যায়। ওখানে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই। সেখানে এক সিনিয়রের সাথে আমার প্রেম হয়, আর অল্প কয়েকদিনের মধ্যেই বিয়ে। বিয়ের পর শ্বশুর বাড়িতে যেদিন ঢুকি, সেই দিনই আমার ভাসুরের ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। সবাই আর কিছু না পেয়ে আমার দিকে আঙুল তোলে, আমি নাকি অপয়া। আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যে আপনাদের ছেলে যদি হেলমেট না পরে সেটা কি আমার দোষ? ওরা এটা শুনে আরো চটে যায়। আমার শ্বশুর শাশুড়ি ভাসুর বৌদি, এমনকি আমার বড়, আমায় মারতে শুরু করে। তারপর আমার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই দিনই আমার মৃত্যু হয়। আমি কিন্তু ওদের বাড়ির একজনকেও ছাড়িনি। কলকাতার এই বাড়িটা আমার খুব প্রিয় ছিল, তাই আমি এখানেই থাকি। সেদিন তুমি প্ল্যানচেট করছিলে বলে আমি আর থাকতে পারিনি। তোমার ঘরে এসেছিলাম, তখন 1:45 হবে, কিন্তু তুমি ভয় পেতে পারো ভেবে দেখা দিইনি। তবে বুঝেছিলাম তুমি খুব একা, অনেকটা আমারই মতো। বলে থামল রাত্রি। দেখল গোগলের মুখে অবিশ্বাসের হাসি। রাত্রি একটু রেগে বলল, বিশ্বাস হচ্ছে না তোমার? তোমাকে যে 3 জন অপয়া বলে রটিয়েছিল, তাদের আমিই শেষ করেছি। তাও দেখে গোগল অবিশ্বাসের হাসি হাসছে। তখন রাত্রি বলে, আচ্ছা, এসো আমার সাথে। বলে গোগলের হাত ধরে টানতে টানতে ওদের ঘরের বিশাল আয়নাটার কাছে নিয়ে গিয়ে দুজনেই সামনে দাঁড়ায়। আর রাত্রি বলে, দেখো আয়নায়। বলে নিজেই হতভম্ব হয়ে পড়ে। দুজনেই আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নায় দুজনেই নেই। গোগল এবার একটা 2 মাস পুরনো খবরের কাগজ এনে রাত্রির হাতে দেয়। রাত্রি দেখে তাতে লেখা আছে, কাল বাইপাসে ভয়ানক এক দুর্ঘটনায়
একটা পরিবারের বাবা মা ও ছেলের মৃত্যু। গোকুলের বাবা মায়ের ছবির সাথে গোকুলের ছবি। রাত্রিকে এই প্রথম কাঁদতে দেখল গোকুল। গোকুল বলে, এই পাড়ার 3 জনকেই আমি মারতে পারতাম, শুধু বাবার কথা মেনে কিচ্ছু করিনি। তবে তুমি যা করেছো বেশ করেছো, আজ থেকে আমি পুরোপুরি তোমার। গোকুল দেখে লজ্জায় গোলাপি হয়ে গেছে রাত্রির মুখ। মনে পড়ে সেই কথাটা। দাদু, আমি না ওই গোলাপি মেয়েটাকেই বিয়ে করব। দক্ষিণ দিকের ব্যালকনিতে গিয়ে বসে দুজন। আকাশে আজ একটু বেশি তারা উঠেছে। দূর থেকে ভেসে আসছে কারো মিউজিক সিস্টেমে বাজানো পটাদার গান। রাত্রিবেলা মর্মে বাজে গান, রাত্রিবেলা রক্তে আসে বান। রাত্রি তুমি মৌচাষীদের খামার, রাত্রি তুমি আমার, শুধু আমার। দিনকে যখন সবাই ভালোবাসে, রাত্রি আমি থাকবো তোমার পাশে। নিজের ঘরে নিভিয়ে বাতি, রাত্রি আমি থাকবো তোমার সাথী। এতক্ষণ শুনছিলেন গোগোলের লেখা গল্প রাত্রি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।